আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সাবস্টিটিউশনের সাথে এলিমিনেশন রিঅ্যাকশনের একটা প্রতিদ্বন্দ্বিতা বা রাইভ্যালরি চলতে থাকে। এখনকার আলোচনার বিষয় সেটা। তো এখানে মূলত আমি তিনটে পয়েন্ট ধরে আলোচনা করব। এক হচ্ছে বেসিসিটি এবং নিউক্লিওফিলিসিটি, এর সাথে এই সাবস্টিটিউশন আর এলিমিনেশন কিভাবে সম্পর্কিত। সবচেয়ে আগে একটা কথা বলে নিই যে নিউক্লিওফিলিসিটি ইজ এ কাইনেটিক কনসেপ্ট। মানে কি, নিউক্লিওফাইলের কাজটা হচ্ছে কোথাও নিউক্লিওফিলিক সেন্টার আছে সেখানে গিয়ে অ্যাটাক করে দেওয়া, অর্থাৎ হিট অ্যান্ড স্কুট বিজনেস আর কি। স্কুট কথাটা দৌড়ে যাওয়ার থেকে এসেছে, সেখান থেকেই স্কুটার শব্দটা এসেছে। যাই হোক, যেটা বলার, যেটা কত চটপট হচ্ছে সেটার দিকে তাকায়, তাই এটা কাইনেটিক ফেনোমেনন। কিন্তু বেসিসিটি ব্যাপারটা হচ্ছে থার্মোডিনামিক্যালি চিন্তা করতে হবে। কেন? তার কারণ দেখো, একটা বেস একটা H+ কে নেবে, নেওয়ার পরে তার কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি কেমন হবে তার উপর পুরোটা দাঁড়িয়ে থাকবে। এত শক্ত শক্ত কথা বাদ দাও, একদম উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। যেমন এই যে উদাহরণটা, এটা আমার কাছে এনসিইআরটির যে বইটা আছে তার ক্লাস 12 এর পার্ট 2 301 পাতায় আছে। আবার বইটার যে প্রচ্ছদ, সামনের যে কভার পেজটা, তাতেও কিন্তু এই ছবিটা আছে, এই ছবিটা আছে। তো এই যে প্রথম পয়েন্টটা আমি ডিসকাস করতে চলেছি, প্রথম পয়েন্টটা যেটা কিনা ডিপেন্ডেন্স অন নিউক্লিওফিলিসিটি এন্ড বেসিসিটি, এক্স্যাক্ট দিস টাইপ অফ প্রবলেম। এমন কি এখন তো এমস জিপমার সব নিজের থেকেই হয়, আগে যখন এমস আলাদা পরীক্ষা হতো এমনকি সেখানেও এখান থেকে বার দুয়েক প্রশ্ন আমি দেখেছিলাম। কি এমন ব্যাপার? ধরা যাক এইখানে যে মলিকিউলটা দেওয়া আছে না, M2CH2, একে একবার সোডিয়াম মিথক্সাইড আর একবার সোডিয়াম টারসিয়ারি বিউটক্সাইড এইগুলো দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে। তো কোনখানে কি হবে? দেখো, আমি এটা ফ্লাইং ওয়েজ রিপ্রেজেন্টেশন এঁকেছি। মিথক্সাইড এসে এখানে একটা ব্যাক সাইড অ্যাটাক করলো, ব্রোমিনটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে চলে গেল। এটা কিসের কথা মনে করিয়ে দিল? SN2 রিঅ্যাকশনের কথা। কিন্তু যদি আমি টারসিয়ারি বিউটক্সাইড কে ইউজ করি, তাহলে সে কিন্তু এত বাল্কি হওয়ার কারণে এই দিকটা দিয়ে ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না। তখন সে কি করবে? এই একই মলিকিউলকে তো আমি এভাবেও লিখতে পারি, এটা লিভিং গ্রুপ হয়ে গেল, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। সে কি করবে? E2 এলিমিনেশনের মতো এইখানে এই হাইড্রোজেনটাকে ধরবে, এই বন্ডটা এখানে পড়বে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, একটা অ্যালকিন চলে আসবে। এখন ঘটনাটা তাহলে ঘটলো কি? মিথক্সাইড আর টারসিয়ারি বিউটক্সাইডের মধ্যে ব্যাপারটা কি? দেখো, এখানে স্টেরিক এফেক্ট আছে, এখানে নেই। তাহলে এ একটা বেটার নিউক্লিওফাইল। এর থেকে আমি কি বলতে পারি? যদি নিউক্লিওফিলিসিটি বাড়ে তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ফেভার হয়। তেমনি উল্টোটা সত্য, যদি বেসিসিটি বাড়ে তাহলে কি হয়? এলিমিনেশন রিঅ্যাকশনটা ফেভার হয়। এলিমিনেশনে এই যে বিটা হাইড্রোজেনটা যায়, দিস বিটা হাইড্রোজেন ইজ অ্যাবস্ট্রাক্টেড বাই এ বেস। কিন্তু এখানে যে ব্যাকসাইড অ্যাটাকটা হয়, এই ব্যাকসাইড অ্যাটাকটা করে কে? বাই এ নিউক্লিওফাইল। ঘটনা দাঁড়িয়ে আছে এখানে। এবার আসা যাক, যদি আমি সলভেন্টের পোলারিটির কথা চিন্তা করি, পোলারিটি ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝো, আমরা ডাইক্লোরাইড পড়েছি কেমিক্যাল বন্ডিং এ। তো যদি আমরা সলভেন্টের পোলারিটির কথা ভাবি, তাহলে কোন পরিস্থিতিতে সাবস্টিটিউশন এবং কোন পরিস্থিতিতে এলিমিনেশন রিঅ্যাকশন ফেভার হয়? একটা বিখ্যাত উদাহরণের সাহায্যে দেখানো যাক, যেটা ক্লাস 11 এর হাইড্রোকার্বনেও পড়ানো হয়, ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারেও পড়ানো হয়। সেটা হচ্ছে, ধরো ইথাইল ক্লোরাইড আছে, তাকে আমি OH মাইনাস দিলাম অ্যাকোয়াস মিডিয়ামে আর OH মাইনাস দিলাম অ্যালকোহলিক মিডিয়ামে। কোথায় কি আসে? দেখো, যখন আমি অ্যাকোয়াস মিডিয়ামে রিঅ্যাকশনটা করছি, OH মাইনাস এসে একটা ব্যাক সাইড অ্যাটাক করলো, লিভিং গ্রুপটা তখন বেরিয়ে গেল,
তাহলে SN2 রিঅ্যাকশন হয়েছে, এখানে যেটা আমি করেছি। এখানে কি হয়েছে, এই হলো লিভিং গ্রুপ, এই একই মলিকিউলকে এরকম না লিখে আমি এভাবেও গুছিয়ে লিখতে পারি, এর সাথে অ্যাটাচড কার্বন আলফা কার্বন, তার সাথে অ্যাটাচড কার্বন বিটা কার্বন, তার সাথে অ্যাটাচড হাইড্রোজেন বিটা হাইড্রোজেন। এই OH মাইনাস এই বিটা হাইড্রোজেনকে নিল, এইখানে ডবল বন্ড করলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, একটা অ্যালকিন চলে এলো। তাহলে এটা কি হলো, E2 রিঅ্যাকশন। তার মানে এই দুটোর মধ্যে আলাদা জায়গাটা কোথায়, কিচ্ছু না, শুধু সলভেন্ট, এখানে জল আর এখানে ইথানল। জলের পোলারিটি বেশি। এই যে ঘটনাটা এখানে আমরা দেখলাম, এর থেকে আমরা সিদ্ধান্তটা কি নিতে পারি? নিতে পারি এটাই যে যদি সলভেন্টের পোলারিটিটা বাড়ে তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ভালো হয়। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। এবার তৃতীয় পয়েন্টে আসা যাক। টেম্পারেচারের কি কোনো এফেক্ট আছে সাবস্টিটিউশন আর এলিমিনেশনের মধ্যে, কোনটা প্রেফারেবল হবে সেটার উপরে? অবশ্যই আছে। এখানে একটা বিখ্যাত উদাহরণ দেখানো হয়েছে যেটা ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে আছে। এখান থেকে এমন কি ক্লাস 12 এর বোর্ড এক্সামে মেকানিজম লিখতেও এসেছে, সিবিএসই না আইসিএসসি আইএসসি এদের প্রিভিয়াস ইয়ার ঘাটলে দেখা যাবে। যেটি বলার সেটি হচ্ছে, দেখো কিছুই না, একে দুটো ক্ষেত্রেই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়েছি, কিন্তু একবার 443 কেলভিন ইন প্রেজেন্স অফ এক্সেস অফ ইথানল, আর একবার একটু হাই টেম্পারেচার ইন 443 কেলভিন টেম্পারেচার দেওয়া হয়েছে। যখন 443 দিচ্ছি, প্রথমে এই OH মাইনাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থেকে যে H প্লাসটা আছে এসেছে তাকে ধরেছে, ধরে এখান থেকে OH2 প্লাস তৈরি হয়েছে, যেটা একটা গুড লিভিং গ্রুপ। তারপরে এটা চলে গেছে, এই OH2টা তাহলে কি হলো, একটা গুড লিভিং গ্রুপ, এটাকে L দিয়ে লিখে দিলাম। তখন এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। তো এই 443 কেলভিন টেম্পারেচারে কি হয়, এই এখানে একটা ডিপ্রোটনেশন ঘটে, তারপর একটা অ্যালকিন আসে। তার এখানে কি হলো, প্রথমে লিভিং গ্রুপ গেল, তারপরে হাইড্রোজেন গেল, ওই E1 এলিমিনেশন করেছিলাম মনে আছে, তার সাথে লিখে পাচ্ছি সেটাই। আবার আমি যদি এক্ষেত্রে মানে 413 কথা বলছি, এখানে আমি যদি H প্লাস দিই কনসেন্ট্রেটেড H2SO4 থেকে, সেম কেস OH2 প্লাস তৈরি হবে, OH2 চলে যাবে, মানে গুড লিভিং গ্রুপ চার্জ হয়ে গেছে। এবার যদি 413 কেলভিন আমি দিই, তখন কিন্তু এই বন্ডটা ভাঙার যে জন্য যতটা এনার্জি দরকার সেটা পাচ্ছি না, তার চেয়ে কম টেম্পারেচার এখানে। তো এখানে আবার একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তারপরে নিউক্লিওফিলিক অ্যাটাক হলো, which resembles SN1 রিঅ্যাকশন। তাহলে তারপরে এখানে আমি কি করেছি দেখো, একটা এর মাথায় প্লাস হয়ে যাবে কারণ এই লোন পেয়ারটা দিয়ে তো এখানে একটা হচ্ছে, তারপরে H প্লাসটা চলে গেল, দেখো এখানে হাইড্রোজেন ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে, এখানে এসে হচ্ছে হাইড্রোজেন চলেও গেছে, রিঅ্যাকশনের শেষে যেমন ছিল তেমনই আছে। আবার এখানেও দেখো H প্লাস এসেছে, H প্লাস চলে গেছে, তাহলে দুটোতেই H প্লাস ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে, কিন্তু মেকানিজমটা অন্যরকম। অর্থাৎ এখান থেকে আমি কি ধারণা করতে পারি, যে যদি টেম্পারেচার বাড়ে তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন ভালো হয়।